রাজ্য সরকার তো বলতেই পারে, তারা বলেছেন। সুপ্রিম কোর্ট সেটা মানবে কিনা দেখুন। যদি সুপ্রিম কোর্ট না মানে তাহলে সে 109 পাতা দিন আর 500 পৃষ্ঠা দিন, তাতে কোনো যায় আসে না। ওগুলো তো ছেদো কাজ, লোক দেখানো, ওনার বলার কিছু নাই। এগুলো সংবাদপত্রের কাছে, টিভি চ্যানেলের কাছে ছবি তোলার জন্য এসব করছে। এই ড্রেনটা পরিষ্কার করলে কি পৌরসভা ঠিক মতো চলবে? আপনার তো এই পৌরসভাতে যত সে 2,500 কর্মচারী আছে, তারা যাতে কাজ করে সেটা দেখা দরকার, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। সেটা ঢাকার জন্য এসে এখানে ড্রেন পরিষ্কার করছে। কিন্তু তিনি জানে আমার গুন্ডা বদমাশ আছে, তাদের কাছে বন্দুক আছে, গুলি আছে, বোম আছে, তারা ভোটে রিগিং করে আমাকে জিতিয়ে দেবে। অতএব কে মরল, কে ডুবলো, ওসব আমার দেখার দরকার নাই। এবং তিনি প্রশাসনটাকে পুরোটা ভেঙে দিয়েছেন। স্যার, একেবারে ডিএ মামলার ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পেলাম, রাজ্যের পক্ষ থেকে একেবারে রিটেন নোট অফ সাবমিশন জমা দেওয়া হলো। সেই রিটেন নোট অফ সাবমিশনে একাধিক বিষয় উল্লেখ রয়েছে, যেটা আমরা শুনানিতেই শুনেছি। তারা উল্লেখ ভিন্ন 12টা রাজ্যের প্রসঙ্গ তুলে তারা বলেছেন যে তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, এবং এটাও বলেছেন যে সংবিধানে 309 ধারা অনুযায়ী নাকি রাজ্য নির্ধারণ করবে কত শতাংশ ডিএ দিতে হবে। এই পুরো রিটেন নোট অফ সাবমিশনটাকে কিভাবে দেখছেন আপনি? আমি কত বললেন, 900? 309 ধারা তো আমি পড়েছি। 309 ধারায় এরকমভাবে নির্দিষ্টভাবে কিছু বলা আছে বলে আমার জানা নেই। আর অন্য যে রাজ্যগুলো বলছে যে তারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, মানে কেন্দ্রীয় সরকারও কতটা ডিএ দেবে বা রাজ্যগুলো কতটা ডিএ দেবে, সেটা নির্ভর করে যে সর্বভারতীয় যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে তার উপরে। তো সেটা দেখে যে হার হবে সেটা দেওয়ার কথা। তো এই ব্যাপারে তো অন্য রাজ্য দিচ্ছে কি না, তো অন্য একজন লোক ডাকাতি করে খাচ্ছে, তার মানে কি কেউ দাবি করতে পারবে যে আমিও ডাকাতি করেই খাবো? এরকম হয় না, এটা কোনো যুক্তি নাই। রাজ্য সরকার বলছে যে আমরা তো কর্মচারীদের বঞ্চিত করছি না, আমরা তো তাদের দিচ্ছি, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিচ্ছি না। রাজ্য সরকার বেতন দিচ্ছেন, কিছু অংশ দিয়ে দিচ্ছেন, তো সেইটা তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কি না, বা তারা যে সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে সে অনুযায়ী রাজ্য সরকার দিয়ে দিতে বাধ্য কি না, সেই সিদ্ধান্ত তো ইতিমধ্যে স্যাট এবং হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। তো সুপ্রিম কোর্ট এখন রাজ্যের কথা মানবে না এমপ্লয়িদের কথা মানবেন, তারা রায়টা দিলে বোঝা যাবে। কিন্তু স্যার, এই 109 পাতা রিটেন নোট অফ সাবমিশন, সেই 109 পাতায় পুরো যে বিষয়টি লেখা রয়েছে যে আলটিমেটলি তারা এআইসিপিআই মেনে দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্য সরকার তো বলতেই পারে, তারা বলেছেন। সুপ্রিম কোর্ট সেটা মানবে কিনা দেখুন। যদি সুপ্রিম কোর্ট না মানে তাহলে সে 109 পাতা দিন আর 500 পৃষ্ঠা দিন, তাতে কোনো যায় আসে না। স্যার, এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও একই কথা বলা হচ্ছে কর্মচারীদের উদ্দেশ্যে, আলটিমেটলি কি দিয়ে দেবেন না তারা? সুপ্রিম কোর্ট যদি আদেশ দিয়ে দেয় তাহলে রাজ্য সরকার দিতে বাধ্য। যদি সুপ্রিম কোর্ট সেরকম আদেশ না দেয় তাহলে রাজ্য সরকার দেবে না। সুপ্রিম কোর্টে কি আরো কড়া হওয়া উচিত রাজ্য সরকারের জন্য, আপনার কি মনে হয়? সুপ্রিম কোর্টের উচিত আইন অনুসারে যেটা রায় হবে, মামলাটাকে দীর্ঘদিন ঝুলিয়ে না রেখে তারা যেটাকে ঠিক মনে করেন সেই রায় দিয়ে দেওয়া। আমাদের বিচার ব্যবস্থাটাই কি ক্ষতিগ্রস্ত হচ্ছে যতদিন যাচ্ছে? আসলে বিচার ব্যবস্থা, সেখানে যারা জজ সাহেব থাকেন তাদের নির্বাচন করার যে পদ্ধতি আছে সেটা সঠিক কিনা সে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এখন যে পদ্ধতি আছে সে অনুসারে তাদেরকে নির্বাচিত করা হয় এবং তারা তখন রায় দেন। তারা যে রায় দেন আইন অনুসারে সকলে সেটা মেনে নিতে বাধ্য। স্যার, এই ডিএ কর্মচারীরা ছিনিয়ে আনতে কি পারবে, আপনার কি মনে হয়? না, সেটে রায়টা কর্মচারীদের পক্ষে গিয়েছে, হাইকোর্টেও কর্মচারীদের পক্ষে গিয়েছে। সুপ্রিম কোর্ট এখন যদি কর্মচারীদের বিপক্ষে রায় দিতে চায় তাহলে তো কারণ দিতে হবে, দিতেই পারে।
কিন্তু বেশিরভাগ সম্ভাবনা আছে স্যাট এবং হাইকোর্টের পথ ধরে সুপ্রিম কোর্টও ডিএ দেওয়ার জন্য নির্দেশ দেবে। ইন্টারিম কিছু অর্ডার তো সুপ্রিম কোর্ট দিয়েও ছিল। কিন্তু সেই 25% ডিএও তো দেয়নি রাজ্য সরকার। সেটা ফাইনাল অর্ডার হওয়ার পর সেটা তাদের আর কিছু করার থাকবে না। আবার যদি তারা ডিএ না দিতে চায়, আবার যদি নতুন কোনো পদ্ধতি তারা অবলম্বন করে? সুপ্রিম কোর্টের উপর আমাদের দেশে কোনো কোর্ট নেই, আস্থা আছে এখনো সুপ্রিম কোর্টের উপরে? আস্থা থাক আর না থাক, সুপ্রিম কোর্টের যে রায় হবে সেটা মানতে হবে, না মানলে কন্টেম্প্ট হবে, সাজা হবে। স্যার একেবারে অন্য প্রসঙ্গে আসবো। সামগ্রিককালে রাজ্যের যে অবস্থা আমরা দেখতে পেলাম, পুরো বৃষ্টিতে থই থই চারিদিক জলে, পুরো দায় মুখ্যমন্ত্রী এর পুরো দায় দিচ্ছেন সিএসসির ওপরে, এবং সিএসসি অন্যদিকে টুইট করে বলছেন যে ল্যাম্প পোস্ট লাগানোর দায়িত্বটা আমাদের নয়। কি বলবেন? দেখুন, আপনারা আসল ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। কোন ব্যাপার? সিএসসি একটা সংস্থা, তারা ইলেকট্রিক সরবরাহ করে এবং সে সরবরাহ করার জন্য রাস্তায় যে পোল টোল বসাতে হয় এবং যেখান থেকে বিদ্যুৎ আনে সেখান পর্যন্ত যে পোল বসাতে হয় সেগুলো তারা করে। আর সিএসসি এলাকার বাইরে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড করে। এখন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর অধীনে রাজ্য সরকারের এবং সিএসসি বা স্টেট ইলেকট্রিসিটির মাঝখানে তো আরও কিছু পদাধিকারী আছেন। কারা? কাদের কথা বলছেন? আমাদের রাজ্যে একজন বিদ্যুৎ মন্ত্রী আছেন, আর একজন বিদ্যুতের রাষ্ট্রমন্ত্রী আছেন। খেয়াল করে দেখুন, নামটাও আপনাদের মনে পড়ে যেতে পারে। আমাদের রাজ্যে একজন সেচ মন্ত্রী আছেন, একজন সেচের রাষ্ট্রমন্ত্রী আছেন, দুটো বিভাগীয় সেক্রেটারি আছেন, তাদের অধীনে আরও কর্মচারী আছে, দুটো বিভাগীয় নোডাল অফিসার আছে। নোডাল অফিসার কখন থাকে? আমাদের যে রাজ্য সরকারের নিচে আমাদের যে স্থানীয় সরকার, কলকাতা কর্পোরেশন আছে, তার প্রধান মেয়র আছে, মেয়রের নিচে মিউনিসিপ্যাল কমিশনার আছেন। মেয়র তো ছাতা দিয়ে জল যাওয়ার জন্য পরিষ্কার করছে। ওগুলো তো ছেদো কাজ, লোক দেখানো, ওনার বলার কিছু নাই। এগুলো সংবাদপত্রের কাছে, টিভি চ্যানেলের কাছে ছবি তোলার জন্য এসব করছে। মেয়র কি ওই ড্রেন পরিষ্কার কাজে এক্সপার্ট? তাহলে মেয়রের কাজ, মন্ত্রীর কাজ ছেড়ে রেজিগনেশন দিয়ে ড্রেন পরিষ্কারের কাজে জয়েন করুন। আমাদের কলকাতা কর্পোরেশনের মিউনিসিপ্যাল কমিশনার, জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার থেকে আরম্ভ করে এই যে ইঞ্জিনিয়ারদের মধ্যে ডাইরেক্টর জেনারেল, এমনকি চিকিৎসার ক্ষেত্রেও সেরকম আছে, পদ থেকে আরম্ভ করে পিয়ন পর্যন্ত ২৫০০ কর্মচারী আছে। তো উনি যদি মনে করেন যে তিনি ড্রেন পরিষ্কার ভালো করতে পারেন, সেটা উনি সেখানে জয়েন করলে অন্য একজন লোক মেয়র হবেন বা পুরমন্ত্রী হবেন। কিন্তু মেয়রের বা পুরমন্ত্রীর কাজ নয় গিয়ে ড্রেন পরিষ্কার করা। এই তার অধীনে যারা মিউনিসিপ্যাল কমিশনার আছেন, তাদের অধীনে যারা ডিজি আছেন, তাদের অধীনে যারা যে বিভিন্ন ব্যুরোগুলোতে অফিসাররা আছেন, প্রতিটা ওয়ার্ডে যে অফিসাররা আছেন, তারা যাতে ঠিকমতো কাজ করে সেটা দেখে নেওয়া, সেগুলো তিনি দেখে নিচ্ছেন না। সেগুলো দেখে না নিয়ে ড্রেন পরিষ্কার করতে লাগছেন। তো এটা তো একদমই গ্রহণযোগ্য নয়। কিন্তু স্যার, এই যে বিষয়টি আপনি বললেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন হচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগ তো প্রথম হলো না, বাম আমলেও হয়েছিল, এখনো হচ্ছে। মেয়র হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মেয়র হিসেবে ফিরহাদ হাকিম রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করছেন, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করেছেন রাস্তায় নেমে? একদিনও তো। আমাকে প্রথমে আপনি উত্তর দেন, যারা বলছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করুন যে মেয়রের কাজ কি রাস্তায় নেমে ড্রেন পরিষ্কার করা, না মেয়রের কাজ যে ২৫০০ মতো লোক কাজ করেন? আমি তো বলছি মিউনিসিপ্যাল কমিশনার আছেন,
তার নিচে যে ডিজিরা আছেন, অন্যান্য ইঞ্জিনিয়াররা আছেন, অন্যান্য চিকিৎসকরা আছেন, তাদের কাজ দেখে নেওয়া কোনটা মেয়রের কাজ। যদি ড্রেন পরিষ্কার মেয়রের কাজ হয় আমার কিছু বক্তব্য নেই, কিন্তু আমি বলছি ড্রেন পরিষ্কার মেয়রের কাজ নয়। তাহলে মেয়র হিসেবে ব্যর্থ ফিরা থাকুন? অবশ্যই ব্যর্থ, এবং সে ব্যর্থতা ঢাকার জন্য গিয়ে ড্রেন পরিষ্কার করছেন। যে আপনারা ওই ছবিটা দেখাবেন, আমাদের এখানকার যারা মিডিয়াতে কাজ করেন তাদের আমি হলে তো প্রশ্ন করতাম যে আপনি কি ড্রেন পরিষ্কার করার কাজে জয়েন করলেন মেয়রের চাকরি ছেড়ে, পুরমন্ত্রীর চাকরি ছেড়ে? আপনি এই ড্রেনটা পরিষ্কার করলে কি পৌরসভা ঠিকমতো চলবে? আপনার তো এই পৌরসভাতে যত সে 2,500 কর্মচারী আছে তারা যাতে কাজ করে সেটা দেখা দরকার, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। সেটা ঢাকার জন্য এসে এখানে ড্রেন পরিষ্কার করছেন। এগুলো তো নাটক, সস্তা, গিমিক। এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত না, এগুলো নিন্দা করা উচিত। আচ্ছা, যারা মারা গেছেন তাদের মুখ্যমন্ত্রী বলছেন যে সিএসসি চাকরি দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে, সিএসসি কোনো পদক্ষেপ না নিলে আমরা টাকা দেবো, আর অন্যদিকে মুখ্যমন্ত্রীকে ডান্ডিয়া খেলছেন পুজোতে। এতই সস্তা মানুষের প্রাণ। যদি মুখ্যমন্ত্রী বুঝতেন যে লোক যখন মরছে তিনি ডান্ডিয়া খেললে এবং দাঁত দেখালে ভোটে হারবেন, তাহলে তিনি খেলতে পারতেন না। কিন্তু তিনি জানে আমার গুন্ডা বদমাশ আছে, তাদের কাছে বন্দুক আছে, গুলি আছে, বোম আছে, তারা ভোটে রিগিং করে আমাকে জিতিয়ে দেবে। অতএব কে মরল, কে ডুবলো, ওসব আমার দেখার দরকার নাই। এবং তিনি প্রশাসনটাকে পুরোটা ভেঙে দিয়েছেন। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, মুখ্যমন্ত্রীর পর তিনি যদি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ফোনে কথা বলেন, তাহলে তার নিচে যে বিদ্যুৎ মন্ত্রী আছে, বিদ্যুতের রাষ্ট্রমন্ত্রী আছে, বা তাদের যারা সেক্রেটারি আছে, বা তাদের যারা অন্যান্য অফিসার আছে, তাদেরকে সঞ্জীব গোয়েঙ্কা পাত্তা দেবে কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে তো তার কথা হয়ে গেছে। তো তিনি প্রশাসনের লোকেরা যে কাজ করবে সেই প্রশাসনটাই ভেঙে দিয়েছেন। উনি প্রশাসন বোঝেন না, প্রশাসনটা নষ্ট করে দিচ্ছে। এত বছর ধরে রাজ্য চালাচ্ছে, তা প্রশাসন বোঝেন না আপনি বলছেন? আমি বলছি বোঝেন না, আমি বলছি বোঝেন না। ধরুন তো ওনার তো একজন সেচ মন্ত্রী আছে, সেচ বিভাগেও সেক্রেটারি আছে, সেচ বিভাগেও রাষ্ট্রমন্ত্রী আছে, সেখানেও চিফ ইঞ্জিনিয়ারিং চিফ আছে, এবং তাদেরও নোডাল অফিসার আছে। যেমন মেয়র বলছেন যে গঙ্গাতে থেকে জল আমাদের এখানে ঢুকছে, কেন ঢুকছে? কারণ গঙ্গার সঙ্গে যেসব খালগুলো আছে সেগুলোতে লক গেট আছে। তো যখন গঙ্গা থেকে জল ঢুকবে তখন লক গেট বন্ধ করে দিতে হবে। আর যখন এদিক থেকে জল যাবে, যদি আমরা জলগুলো যেতে চাই তাহলে লক গেট খুলবো, আর যদি জলগুলো আটকাতে চাই তাহলে লক গেট আটকাবো। তো তারা লক গেট থাকতে কেন গঙ্গা থেকে কলকাতায় জল ঢুকছে? এগুলো কেন? যে দেখুন, আপনারা জানেন কেন যে আমার যেখানে বাড়ি পূর্ব কলকাতায়, আমার এই বাড়ির কাছ দিয়ে একটা খাল আছে, আর একটু দূরে যান, এই ভৌমিক মার্বেল থেকে কয়েকদম উপরে গেলে যে অভিষিক্তা মোড় আছে, সেখানে একটা খাল আছে। সেই খালগুলো জল পশ্চিম দিকে গঙ্গায় যায় না পূর্ব দিকে যায়? আগে বিদ্যাধরী নদী ছিল, সে বিদ্যাধরীটা মজে যাওয়ার পর বিদ্যাধরী 1, বিদ্যাধরী 2 একাধিক প্রজেক্ট হয়েছিল। এবং আরও একটু পরে যান না, আপনি সায়েন্স সিটির আগে দক্ষিণ দিকে যান, খাল আছে। আপনি উল্টোডাঙ্গার কাছে যান, খাল আছে। ওগুলোতে বাঁ দিকে জল যায় না ডান দিকে? অর্থাৎ আমি বলছি পূর্ব দিকে যায় না পশ্চিম দিকে যায়? তো এগুলো যদি পূর্ব দিকে জল যায়, তো এই খালগুলো যদি পরিষ্কার থাকতো তো পূর্ব কলকাতার যে জলগুলো সেগুলো দাঁড়িয়ে না থেকে তো এই খাল দিয়ে বেরোতে পারতো। কিন্তু এই খালের ওপর দেখুন দখল করে বাড়ি হয়ে গেছে, এই খালের ওপর অন্যান্য নির্মাণ হয়ে গিয়েছে, এবং সেখানে শাসক দলের লোকেরা টাকা তুলে ভাগ করে নিয়েছে। তো তাহলে কি করে জল নামবে? তো সেই গঙ্গার ওপর পুরো দোষ চাপানো যে গঙ্গার জল কলকাতায় ঢুকছে। গঙ্গার জল কলকাতায় ঢুকছে কেন? আপনি লোক লাগিয়ে দিন না। তো এগুলো সব চিটিংবাজি। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, ফিরহাদ হাকিমের কথাও যদি আমি বাদ দিই, কুণাল ঘোষ একেবারে ফেসবুকে পোস্ট করছেন, হাফ প্যান্ট পরে জলে চেয়ার নিয়ে বসে আছেন, পুজো মণ্ডপে যাচ্ছেন, একাধিক পোস্ট দেখতে পাচ্ছি কুণাল ঘোষের ফেসবুকে। দেখুন, তার সম্পর্কে আপনারা যে জানেন, তারপর তিনি কি করছেন
সেটাতে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, এবং তিনি কি কথা বলছেন সেটাতে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি।